সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 2024 বরিশাল বোর্ডের বহু নির্বাচনী সমাধান নিয়ে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, এখানে cos স্কয়ার থিটা ইকুয়াল টু 3/4 হলে tan স্কয়ার থিটা এর মান কত? তো এটা কয়েকভাবে করা যায়। এটা ত্রিভুজ দিয়েও করা যায়, আবার ত্রিভুজ ছাড়াও করা যাবে। তো আমরা ত্রিভুজ দিয়ে দেখাচ্ছি। প্রথমে cos স্কয়ার থিটা থেকে আমরা cos থিটা এটার মান বের করব। তো স্কয়ার এই পাশে গেলে হবে √3/4। তো 3 কে যদি রুট করি তাহলে √3 আর 4 কে করলে হচ্ছে 2। তাহলে এখান থেকে আমরা এই cos 30 ডিগ্রি এটার মান জানি হচ্ছে √3/2। তাহলে থিটা কোণের মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা থিটার মান 30 ডিগ্রি বসাই দিব। তাহলে tan স্কয়ার 30 অর্থাৎ tan 30 এর মান হচ্ছে 1/√3। তার বর্গ করলে উপরে 1 নিচে হচ্ছে 3, তাহলে 1/3। এভাবে করলে সহজ হয়। আর যদি এই মানটা অজানা থাকে তাহলে সেক্ষেত্রে যে কাজ করা যায় ত্রিভুজের সাহায্য নিয়ে করা যায়। 2 নং প্রশ্ন, এখানে যে এ বি সি ডি চতুর্ভুজটি রয়েছে সেটা হচ্ছে বৃত্তের ভিতরে, আর বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। তো বিএম লম্ব হচ্ছে এসি, অর্থাৎ বিএম যে এটা হচ্ছে কর্ণ বলা যায়, যে বিডি কর্ণ এসি এর উপর লম্ব যা এম বিন্দুতে ছেদ করে। আর হচ্ছে এম ই লম্ব হচ্ছে বিসি। তাহলে এম ই এটা এখান থেকে লম্ব বিসি রেখার উপর, আর এ বি সমান হচ্ছে বিসি। তাহলে এ বি বাহু আর হচ্ছে বিসি বাহু সমান। তো এটা পারার জন্য আমাদের উপপাদ্য যে 11 আছে ব্রহ্মগুপ্ত, এই ব্রহ্মগুপ্তের উপপাদ্য এর সহায়তা নিতে হবে। তো এখানে বৃত্তে অন্তর্লিখিত কোনো একটি চতুর্ভুজ তার কর্ণ দুইটি যদি পরস্পর লম্বভাবে ছেদ করে, তবে তাদের ছেদবিন্দু থেকে কোনো বাহুর উপর অঙ্কিত লম্ব বিপরীত বাহুকে দ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এখানে এ বি সি ডি যে অন্তর্লিখিত চতুর্ভুজ রয়েছে সেটার এসি এবং বিডি কর্ণ এম বিন্দুতে লম্বভাবে ছেদ করে। এখানেও কিন্তু তাই আছে যে এসি আর বিডি কর্ণ এম বিন্দুতে ছেদ করছে লম্বভাবে। তাহলে একইভাবে কথাটাগুলো মিলতেছে। তারপরে বলা আছে যে এখান থেকে এটার উপরে এম হতে বিসি বাহুর উপর এম ই লম্ব, তাহলে এম ই লম্ব বিসি। এইখানেও একই কথা বলা আছে যে এম ই লম্ব হচ্ছে বিসি, এম ই লম্ব হচ্ছে বিসি, এটা লেখা আছে। আর বর্ধিত ই এম, তাহলে ই এম এর বিপরীত এডি বাহুকে এফ বিন্দুতে ছেদ করে, এই যে এফ বিন্দুতে ছেদ করে। তো প্রমাণ করতে হবে যে এ এফ সমান হচ্ছে এফ ডি। তাহলে এই যে লম্বটি বিপরীত বাহুকে এফ বিন্দুতে ছেদ করলো, তাহলে এ থেকে এফ আর এফ থেকে ডি এই দুটি সমান। তাহলে আমরা বলতে পারবো যে এ এফ সমান হচ্ছে এফ ডি ব্রহ্মগুপ্ত এর উপপাদ্য অনুসারে। তাহলে এ এফ সমান হচ্ছে এফ ডি। কিন্তু অপশন 2 এখানে বলা আছে যে এটা সমান নয়, তাহলে এটা হচ্ছে ভুল। তাহলে অপশনগুলো যদি খেয়াল করি যে এইখানে আছে 2, তারপরে এখানে আছে 2 এবং এখানে আছে 2, তাহলে ক গ এবং ঘ অপশনটি হচ্ছে ভুল। তাহলে অপশন সঠিক হচ্ছে খ। 3 এন সি থ্রি ইকুয়াল টু এন সি ফোর হলে এন এর মান কত? এখন এন সি থ্রি তো NC3 হচ্ছে n থেকে 1 এর ফ্যাক্টোরিয়াল পর্যন্ত 3 ধাপের গুণ, অর্থাৎ n ইন্টু n-1 ইন্টু n-2, অর্থাৎ 1 করে কমতে কমতে সেটা হবে 1 এর পর্যন্ত গুণফল। তো এখান থেকে আমরা নিব প্রথম 3টা, আর নিচে 3 হচ্ছে তার 3 এর ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ 3 ইন্টু 2 ইন্টু 1। একইভাবে n থেকে এখানে 4টা নিব, তাহলে n ইন্টু n-1 n-2 n-3। এখানে টোটাল হচ্ছে 4টা, এর নিচে একটা 2টা 3টা 4টা, আর নিচে হবে 4 এর ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল যদি হয় তাহলে ওই সংখ্যা হতে 1 পর্যন্ত সংখ্যার গুণফল এটাকে বোঝায়। তাহলে 4 এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত যে সংখ্যাগুলো রয়েছে ক্রমিক সংখ্যা তাদের গুণফল। তা কীভাবে n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে n ইন্টু n-1, 1 করে কমবে, এভাবে কমতে 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 3 2 1 মানে 1 এর পর্যন্ত গুণফল বোঝায়। তো এখন আমরা উপরে থেকে এইখান থেকে n কাটা n-1 n-1 উভয় পক্ষকে ভাগ করলাম, n-2 n-2 ভাগ করলাম।
আর হর থেকে 3 2 1 এই পাশে 3 2 1 ভাগ করলাম, তাহলে এখানে ভাগফল থাকে হচ্ছে 1 আর ডান দিকে থাকে n-3, নিচে হচ্ছে 4। তার আর গুণ করলে 4 এর সাথে 1 গুণ করলে 4, -3 এই পাশে আসলে 4 + 3 = হচ্ছে n। সুতরাং n = হচ্ছে 7, তাহলে n এর মান হচ্ছে 7, 3 এর ক। এখানে যে অসমতাটি রয়েছে অসমতাটির সমাধান সেট কত, তাহলে এখান থেকে 3টা এই পাশে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4x is greater than 19 - 3, তাহলে 4x is greater than হচ্ছে 16, তাহলে x is greater than 16/4, তাহলে x is greater than হচ্ছে 4, তাহলে x এর মান হচ্ছে 4 থেকে বড়, তাহলে অপশন হচ্ছে ক, এই হচ্ছে 4 থেকে বড়। তো 5 এখানে যে PA লম্ব হচ্ছে QR আর AQ এটা হচ্ছে 7, তাহলে এটা হচ্ছে 7 সেন্টিমিটার, QR এটা হচ্ছে 16, তাহলে Q থেকে R এই পুরাটা হচ্ছে 16 সেন্টিমিটার, তাহলে A থেকে R হচ্ছে 16 থেকে 7 বাদ দিলে হবে 9 সেন্টিমিটার। এখন ত্রিভুজ PAQ ও ত্রিভুজ PAR এর ক্ষেত্রফলের অনুপাত কত, তাহলে PAQ ডিভাইডেড বাই PAR, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে PAQ এইটুকু ত্রিভুজের মধ্যে যদি আমরা নেই, তাহলে এখানে লম্ব হচ্ছে PA, মানে একটু ঘুরে নিতে হবে দেখতে, হাফ ইন্টু লম্ব PA ইন্টু ভূমি হচ্ছে AQ, আর এখানে PAR এই অংশের মধ্যে লম্ব হচ্ছে PA লম্ব, তাহলে হাফ ইন্টু PA আর ভূমি হচ্ছে AR, তাহলে হাফ হাফ কাটা, PA কাটা, তাহলে AQ এর মান হচ্ছে 7 আর AR এর মান হচ্ছে 9, তাহলে ত্রিভুজ PAQ অনুপাত হচ্ছে ত্রিভুজ PAR = হচ্ছে 7:9, তাহলে 7:9, 5 খ। 1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো থেকে একটি সংখ্যা দ্বৈবভাবে নির্বাচন করা হলো, নির্বাচিত সংখ্যাটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত, তাহলে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কয়টি আছে, তাহলে 11 আছে, 13 আছে, তারপরে 17 আছে, 19 আছে, এই মৌলিক সংখ্যা আছে মোট হলো 4টি, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 4, আর 11 থেকে 20 পর্যন্ত মোট সংখ্যা হচ্ছে 10টি, তাহলে উপরে অনুকূল 4, নিচে হলো মোট ফলাফল 10, তো এটা 2 দিয়ে ভাগ করলে 2 আর নিচে হচ্ছে 5, তাহলে 2/5, 6 ক। 7 এখানে ও কেন্দ্র হলে নিচের কোনটি সত্য, তাহলে AOB এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, কারণ এই কোণের যে শীর্ষ বিন্দু রয়েছে সেটা হচ্ছে এই কোণের যে মাঝখানে সেটা হচ্ছে কেন্দ্রে অবস্থিত, তাহলে এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে কেন্দ্রস্থ কোণটা এটা হচ্ছে চাপের সমানুপাতিক, তাহলে AB হচ্ছে চাপ, কারণ এখানে কোণ এবং চাপের মধ্যে সম্পর্ক প্রকাশ করা হয়েছে, এগুলো হলো কোণ, এটা হলো চাপ, তাহলে O বৃত্তের কেন্দ্র এবং AOB হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং AB যে বৃত্ত এর একটি চাপ, তাহলে এই কোণের চাপ হচ্ছে A থেকে B পর্যন্ত, তাহলে AOB কেন্দ্রস্থ কোণ AB চাপের সমানুপাতিক, অর্থাৎ এটা যদি কেন্দ্রস্থ কোণটা চিকন হইতো তাহলে সেটা চাপের উপর নির্ভর করতো, অর্থাৎ কোণের যে দুইটা শীর্ষবিন্দু আছে এটা যত বড় হবে চাপের পরিমাণও তত বাড়বে, তাহলে আমরা বলতে পারি যে AOB এটা হচ্ছে চাপের সমানুপাতিক, চাপ হচ্ছে AB, তাহলে উত্তর হচ্ছে ক, 7 ক। একই সমতলে অবস্থিত 3টি বিন্দু PQ এবং R, তাহলে মূল বিন্দু মানে হচ্ছে 0 0, মূল বিন্দু থেকে P এর মধ্যবর্তী দূরত্ব কত, তাহলে x1 y1 একটা বিন্দু আর x2 y2 আরেকটা বিন্দু, যদি দুইটা বিন্দু হয় তাহলে দুইটা বিন্দুর সংযোজক রেখা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা সূত্র হচ্ছে x1 - x2 তার হোল স্কয়ার, ভুজদ্বয়ের পার্থক্য তার বর্গ, y1 - y2 তার হোল স্কয়ার, কোটিদ্বয়ের পার্থক্য তার বর্গ।
এভাবে এক্স এ 1 হচ্ছে, যদি মূলবিন্দু ধরি এটা হচ্ছে x1 0, আর পি হচ্ছে -2, তাহলে মাইনাসে তখন হবে +2, y1 এর মান হচ্ছে 0 আর y2 এর মান হচ্ছে 1, তাহলে এ 2 এর বর্গ হলো 4 আর এটার বর্গ হচ্ছে 1, টোটাল হচ্ছে √5, তাহলে √5 একক 8 এর ঘ। কিউ এবং আর বিন্দু সংযোজক রেখার ঢাল হাফ হলে এর মান কত? তাহলে কিউ এবং আর দুই বিন্দু গামী সরলরেখা, তার ঢাল হচ্ছে উপরে কোটিদ্বয়ের পার্থক্য y1 - y2 ডিভাইডেড বাই নিচে হচ্ছে x1 - x2, মানে ভুজদ্বয়ের পার্থক্য। তাহলে প্রথমে y থেকে বাদ দিতে হবে 3 থেকে 5 বিয়োগ, তাহলে 3 থেকে 5 বিয়োগ, তারপরে a থেকে -1 বিয়োগ, তাহলে a -1, তাহলে হচ্ছে -2, নিচে হচ্ছে a +1। এখন এই ঢালের মান হচ্ছে হাফ, তাহলে -2 বাই a +1 ইকুয়াল টু হচ্ছে 1/2, তাহলে a +1 -4, তাহলে এর মান হচ্ছে -4 -1, এটা হচ্ছে -5, তাহলে হচ্ছে 9 এর ক। এখানে যে ধারাটি দেওয়া আছে, অসীম গুণোত্তর ধারাটি সমষ্টি থাকলে বি এর জন্য কোনটি সত্য হবে? তো অসীম গুণোত্তর ধারা যদি সমষ্টি থাকে তাহলে যে অনুপাত এই অনুপাতের মান হবে 1 থেকে ছোট, মানে এর মডুলাসের মান হবে 1 থেকে ছোট। সেটাকে এইভাবে লেখা যায় যে -1 থেকে বড় আর +1 থেকে ছোট, এটার সীমানায় থাকতে হবে। তাহলে এখানে প্রথম পদ a, তাহলে অনুপাত দ্বিতীয় পদ ভাগ হলো প্রথম পদ, তাহলে ভাগ করলে হচ্ছে b, তাহলে b মডুলাস লেস দেন হবে 1, তাহলে b এর মডুলাস লেস দেন 1 হলে 10 এর হবে গ। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজাকৃতি প্রিজমের উচ্চতা হইল এত, প্রিজমটির আয়তন কত? তো প্রিজমটির আয়তন হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, এটা হলো প্রিজমের আয়তন। এখন ভূমির ক্ষেত্রফল বলতে এখানে ষড়ভুজাকৃতি যে রয়েছে তার ক্ষেত্রফলকে বোঝায়, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে ষড়ভুজাকৃতি এর ক্ষেত্রফল। তাহলে ষড়ভুজাকৃতির ক্ষেত্রফল বের করার জন্য আমরা একটা ষড়ভুজ আঁকবো। তো ষড়ভুজের এই শীর্ষবিন্দুগুলো যদি কোনাকুনি ভাবে যোগ করি তাহলে এখানে 6টি সমবাহু ত্রিভুজ তৈরি হয়, আর এই প্রত্যেকটা যে বাহু আছে এই বাহুগুলার মান হচ্ছে 2 সেন্টিমিটার, আর এইখানে কেন্দ্রে উৎপন্ন হয় 360 ডিগ্রি, তাহলে এটাকে 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা শীর্ষ হচ্ছে 60 ডিগ্রি করে, আর এখান থেকে এই বাহু হচ্ছে সমান, কেন্দ্র থেকে শীর্ষ পর্যন্ত দূরত্ব হচ্ছে সমান। তাহলে এটা যদি সমান হয় তাহলে এই বাহু যে সংলগ্ন কোণগুলো রয়েছে সেটাও পরস্পর সমান হবে, তাহলে এই দুইটা কোণ হবে 120 ডিগ্রি, দুইটা কোণের যোগফল। তো যেহেতু সমান সেহেতু প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে, তাহলে ষড়ভুজাকৃতির যে 6টা ত্রিভুজ তৈরি হয় প্রত্যেকটাই হচ্ছে এক একটি সমবাহু ত্রিভুজ। তাহলে এটা যদি 2 হয় এটাও 2 হবে, এটাও 2 হবে। তাহলে আমরা যদি এটা নাম দেই এ বি, কেন্দ্র যদি ও দেই তাহলে ত্রিভুজ এ ও বি একটি সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কয়ার, তাহলে √3/4 a হচ্ছে 2 স্কয়ার, 2 স্কয়ার মানে 4, তাহলে মান হচ্ছে √3। তাহলে এরকম 6টা সমবাহু ত্রিভুজ রয়েছে, তাহলে ভূমির ক্ষেত্রফল হচ্ছে 6টা সমবাহু ত্রিভুজ, তাহলে 6টা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 6 × √3, এটা হচ্ছে টোটাল ভূমির ক্ষেত্রফল, ইনটু এর উচ্চতা হচ্ছে 4√3, তাহলে 4√3, তাহলে 4 আর 6 গুণ করলে 24, √3 দুইটা, তাহলে √3 তার স্কয়ার, তাহলে 24 × 3, তাহলে 72 ঘন সেমি, 11 এর খ। এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, নাম্বার অফ এ 3, নাম্বার অফ এ ইউনিয়ন বি 10 হলে নাম্বার অফ বি কত? তাহলে আমাদের সূত্র জানা আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ প্লাস
নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা আমাদের জানা আছে। তাহলে নাম্বার অফ এটার মান হচ্ছে 10 ইকুয়াল টু নাম্বার অফ এ এটার মান হচ্ছে 3, নাম্বার অফ বি এটার মান ধরে নিলাম এক্স, নাম্বার অফ এত, এটা হলো ফাঁকা সেট। তাহলে নাম্বার অফ এটার সদস্য হচ্ছে 0, মানে এর কোনো সদস্য নেই। তাই নাম্বার বলতে বোঝায় যে এই সেটের সদস্য সংখ্যা। আবার নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এর সদস্য সংখ্যা, যেহেতু ফাঁকা সেটে সদস্য থাকে না তাই নাম্বার অফ এটার সদস্য হচ্ছে 0। তাহলে 3 এই পাশে দিলে 10 মাইনাস 3 ইকুয়াল টু এক্স, তাহলে এক্স এর মান হচ্ছে 7। 12 এর গ। 13 সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে এটা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে এটা হচ্ছে π/2 আর এটা হচ্ছে পাই। তাহলে কোণের মান হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, দ্বিতীয় চতুর্ভাগে সাইনের মান পজিটিভ, তো টেনের মান কিন্তু নেগেটিভ হবে। তাহলে টেনের যে উত্তরই হবে সেটা কিন্তু নেগেটিভে কিছু একটা হবে। তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। থিটা কোণের বেলায় এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্ব লিখবো হচ্ছে 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে ভূমির মান 3 হবে, কারণ সমকোণী ত্রিভুজের মাপ হচ্ছে 3, 4 আর অতিভুজ হচ্ছে 5। তাহলে tan থিটা হচ্ছে টেরা লম্বাভুজ, উপরের লম্ব মানে হচ্ছে 4 আর ভূমি হচ্ছে 3, তাই মাইনাস চিহ্ন দিয়ে 4/3। তাহলে ক 13 এর ক। 14 নিচের কোনটি ফাংশন? তাহলে y অক্ষের সমান্তরালে একাধিক এটা হচ্ছে ফাংশন হওয়ার শর্ত। তাহলে y অক্ষের সমান্তরালে একাধিক বিন্দু থাকবে না। তাহলে y অক্ষের সমান্তরালে আমরা যদি এখান থেকে সমান্তরাল রেখা আঁকি, তাহলে এখানে শুধুমাত্র একটি বিন্দুতেই এর যে আছে রেখাটি অতিক্রম করছে, বা এখানে যদি আমরা দেই তাহলে একটি বিন্দুতেই কিন্তু এই রেখাটি অতিক্রম করছে, সেহেতু এটা হচ্ছে ফাংশন। অপশন খ যদি দেখি আমরা এখান থেকে একটা সমান্তরাল রেখা দিই, তাহলে এই সরলরেখার উপর এখানে দুইটি বিন্দু অবস্থিত, তাহলে সেক্ষেত্রে এটা ফাংশন নয়। একইভাবে এটাও যদি সমান্তরাল রেখা দেই তাহলে এখানে দুইটা বিন্দু এই রেখার উপরে অবস্থিত, এটাও ফাংশন নয়। আবার এখানে যদি আমরা সমান্তরাল রেখা দেই বা এইদিকে দিই তাহলে এখানেও একাধিক বিন্দু অবস্থিত, এইখানে একাধিক বিন্দু অবস্থিত, সেই হিসাবে উত্তর হচ্ছে 14 এর ক। তাহলে y অক্ষের সমান্তরালে একাধিক বিন্দু থাকবে না, এটা হচ্ছে ফাংশন হওয়ার শর্ত। 15 এখানে y = x-5 এবং এত এর ছেদবিন্দু কত, এই দুইটাকে প্রথমে সমাধান করতে হবে। y এর মান হচ্ছে এটা, তাহলে y হচ্ছে x-5। তাহলে আবার y এর মান দেওয়া আছে -x + 5, এই মানটা এখানে বসায় দিব। তাহলে -x প্লাস হচ্ছে 5, x বাঁ দিকে নিয়ে আসলে মাইনাস হবে, -5 -5, তাহলে -2x = -10। তাহলে x -10 ভাগ হচ্ছে -2 সমান হলো 5। তাহলে x এর মান হচ্ছে 5। এই 5 আমরা যে কোনো এক জায়গায় বসাই দেব। যদি এখানে 5 বসাই তাহলে 5 - 5 হলো 0, তাহলে y এর মান হবে তখন 0। তাহলে x এর মান হচ্ছে 5 আর y এর মান হচ্ছে 0, তাহলে 50। 15 এর গ। 16 এত এর কোন চতুর্ভাগে অবস্থিত। তো এটা করার জন্য আমরা এইভাবে একটা x অক্ষ y অক্ষ দিব, আর মাইনাস হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, অর্থাৎ এই দিকে ঘুরবে। তো এই সংখ্যাটিকে আমরা প্রথমে 90 দিয়ে ভাগ করব। 580 ভাগ হচ্ছে 90, তো 90 দিয়ে যদি ভাগ করি এরকম ভগ্নাংশ আসে। তো এই ক্যালকুলেটরে ভগ্নাংশ আসবে, কিন্তু অন্য সব দশমিকে আসবে। যদি দশমিকে আসে তাহলে হবে 6.44। তাহলে এটা হচ্ছে 6.44 হয় যদি 580কে আমরা 90 দিয়ে ভাগ করি। এখানে যে 6 এটা হচ্ছে 6টা সমকোণ অতিক্রম করবে, আর 0.4 হচ্ছে অতিরিক্ত অংশটুকু। তাহলে এখান থেকে আমরা যদি শুরু করি, এটা হলো একটা সমকোণ, দুইটা সমকোণ, তিনটা সমকোণ, চারটা সমকোণ, 5টা, 6টা আর একটু বাড়তি, সেজন্য এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এটার শেষ বিন্দু হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত।
তাহলে 16 এর খ। 17 এখানে এটা হলো চক্রক্রমিক কিনা। এখন চক্রক্রমিক হওয়ার জন্য আমাদের এক্স এর পরিবর্তে ওয়াই, এর পরিবর্তে জেড, এর পরিবর্তে এক্স দিলে যদি রাশিটি অপরিবর্তিত থাকে তবে সেটাকে বলা হবে চক্রক্রমিক রাশি। তাহলে এখানে আমরা এক্স এর পরিবর্তে ওয়াই দিব, তাহলে তখন হবে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় জেড, এর জায়গায় এক্স, প্লাস ওয়াইয়ের জায়গায় হচ্ছে পরের অক্ষর জেড স্কোয়ার, তারপরে এক্স মাইনাস ওয়াই, প্লাস তারপরে জেডের পরিবর্তে পরেরটা হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই মাইনাস এখানে ওয়াইয়ের জায়গায় হবে জেড। তাহলে দেখা যাচ্ছে যে এইটার সাথে মিলে তারপরে ওয়াই স্কোয়ার জেড এক্স এটা দ্বিতীয় পদ আর এটা হচ্ছে তৃতীয় পদ, সাজায় লিখলে একই থাকে, মানের পরিবর্তন হয় না। তাহলে এটা হচ্ছে সঠিক। প্রতিসম রাশি, প্রতিসম হচ্ছে এক্স এর পরিবর্তে ওয়াই দিতে হবে আর ওয়াই এর পরিবর্তে এক্স দিতে হবে, অর্থাৎ দুইটি চলকের স্থান বিনিময় করতে হবে। তাহলে এক্স এর জায়গায় যদি ওয়াই দিই তাহলে ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় হবে এক্স, জেড কিছু পরিবর্তন হবে না, ওয়াই এর জায়গায় এক্স স্কোয়ার, এখানে হচ্ছে জেড মাইনাস ওয়াই, প্লাস হলো জেড স্কোয়ার ওয়াই মাইনাস এক্স। এখন যদি দেখি ওয়াই স্কোয়ারের সাথে আছে জেড মাইনাস এক্স, কিন্তু এখানে আছে এক্স মাইনাস জেড, তার মানে এটা কিন্তু মিলে নাই, তার মানে এটা প্রতিসম রাশি নয়। তো যেহেতু 2 ভুল, 3 যাচাই করার প্রয়োজন নেই, 3ও সঠিক। এক্স এর জায়গায় 1 দিতে হবে, ওয়াই এর জায়গায় -2, জেড এর জায়গায় 1 দিলে টোটাল রাশির মান হবে 0। যেহেতু 2 অপশনটি ভুল, কাজে এটা ভুল, এটা থাকার কারণে ভুল, এটা হচ্ছে সঠিক। আঠারো ও এ ভেক্টর এ আর ও বি ভেক্টর বি, এসি ইকুয়াল টু বিসি হলে ও সি এর মানটা কত? তাহলে আমরা এটা হচ্ছে ও অবস্থান ভেক্টর, আর এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তাহলে ও থেকে এ এটার দিকে তীর চিহ্ন দিতে হবে, এটা হলো এ ভেক্টর। ও থেকে বি এটা হচ্ছে বি ভেক্টর, তারপরে হচ্ছে এ বি যোগ করব, আর এসি ইকুয়াল টু বিসি, তাহলে সি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে ও সি এটার মানটা কত এটা বের করতে হবে। তাহলে ও সি, তাহলে প্রথমে আমরা এখান থেকে এ বি বের করব, এ বিটা যদি এদিকে তীর দেই তাহলে ও থেকে বি প্লাস হচ্ছে বি থেকে এ সমান হচ্ছে ও থেকে এ। তাহলে বি এ যদি বের করি তাহলে বি এ ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর মাইনাস হচ্ছে ও বি ভেক্টর। তাহলে এ ভেক্টর হলো এ, এটা হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে বি এ হচ্ছে এ মাইনাস বি। এখন যদি এইটুকুর মধ্যে ধরি তাহলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে ও থেকে সি ভেক্টর প্লাস সি থেকে এ ভেক্টর সমান হচ্ছে ও এ ভেক্টর। তাহলে ও সি যদি বের করতে চাই তাহলে আমাদের এটা লাগবে, সেটা হচ্ছে সি এটা ডান দিকে যাবে, মাইনাস হইল সি এ। এখন ও এ ভেক্টরের মান হচ্ছে ভেক্টর, এখন হলো সি এটা পুরাটার অর্ধেক অর্থাৎ বি এর অর্ধেক, তাহলে হাফ অফ বি এ, তাহলে এ ভেক্টর মাইনাস হাফ এ ভেক্টর মাইনাস হচ্ছে বি ভেক্টর। তো এটা যদি আমরা করি তাহলে হবে এ ভেক্টর মাইনাস এ ভেক্টর বাই 2 মাইনাস মাইনাসে প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে একটা থেকে যদি অর্ধেক বাদ দিই তাহলে থাকবে অর্ধেক, এটাও থাকবে অর্ধেক। তো হাফ যদি আমরা কমন নেই তাহলে এ ভেক্টর প্লাস হলো বি ভেক্টর, তাহলে এটা হচ্ছে এই যেটা ঘ। 19 এত এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদের মান কত?
তাহলে আমরা ধরে নিলাম যে r+1তম পদ x মুক্ত। তাহলে r+1তম পদ কত? r+1তম পদ এটা হচ্ছে NCR, n হচ্ছে 6, সেলে 6CR, প্রথম পদ x², তার পাওয়ার হলো 6 - r, আর দ্বিতীয় পদ 1/x, তার পাওয়ার হচ্ছে r। এই হচ্ছে আমাদের r+1তম পদ। তাহলে এটা 6CR, তো এটা দিয়ে এটা গুণ করলে 2 দিয়ে গুণ করলে 12 মাইনাস হচ্ছে 2r, আর এখানে x এর পাওয়ার নিচের থেকে উপরে উঠলে হবে -1, তাহলে x এর পাওয়ার হবে -1 ইন্টু r, তাহলে -r। তাহলে 6CR এই দুইটা যদি গুণের সময় পাওয়ার যোগ হবে তাহলে 12 মাইনাস এখানে -2r -r 3r, তাহলে x বর্জিত হতে হলে x এর পাওয়ার হবে 0, তাহলে 12 - 3r তার মান হচ্ছে 0, তাহলে -3r হচ্ছে -12, তাহলে r এর মান হচ্ছে -12 ভাগ হচ্ছে -3, তাহলে মানে হচ্ছে 4। তাহলে এটাতে এটা ভাগ করলে ভাগফল হচ্ছে 4। তাহলে আমাদের x মুক্ত পদ, তাহলে x মুক্ত পদের যে মানটা আছে এইখানে আমাদের এই মানটা বের করতে হবে। তাহলে 6C4 এটা ক্যালকুলেটরে বের করা যায়, তো এর জন্য আমরা 6 শিফট ভাগ 4 ইকুয়াল দিলে 15 পাবো। তাহলে এটার মান হচ্ছে 15, তাহলে উত্তর হচ্ছে 9 এর গ। এত সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট, তাহলে ব্যাস বললে ব্যাসার্ধ হচ্ছে অর্ধেক, তাহলে 6/2 সমান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে গোলকের আয়তন কত? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব, তাহলে 4/3 পাই, আর এর মান হচ্ছে 3 তার কিউব। এটা 3 দিয়ে একটা কাটলে হচ্ছে 2টা থাকে, তাহলে এটা হচ্ছে 9, 4 নং 36, তাহলে 36 আর থাকে পাই, 21 এর গ। বল নীল হওয়ার সম্ভাবনা কত? এখানে নীল বলের সংখ্যা হচ্ছে 12, তাহলে অনুকূল ফলাফল হচ্ছে 12, আর মোট বল হচ্ছে 12 যোগ 15 যোগ হচ্ছে 20, তাহলে টোটাল হচ্ছে 47, তাহলে মোট বল হচ্ছে 47, উপরে 12 নিচে হচ্ছে 47, 22 এর ঘ। বলটি সবুজ অথবা কালো হওয়ার সম্ভাবনা কত? এখানে কালো বল হচ্ছে 20 আর সবুজ বল হচ্ছে 15, তাহলে কালো এবং সবুজ বল হচ্ছে টোটাল 20 আর যোগ 15 অর্থাৎ হচ্ছে 35টি বল, আর নিচে হচ্ছে মোট বল হচ্ছে 47, 35/47, উত্তর হচ্ছে 23 এর ঘ। অথবা বললে এখানে সবুজ বল এবং কালো বল সহ নিতে হবে। 24 এটা সমীকরণ জটিল একটি সমাধান, নিচের কোনটি? তাহলে y পাওয়ার x হচ্ছে 9, আমরা এদিকে বর্গ করব, তাহলে yx এই পাশে স্কোয়ার আর এই পাশে হচ্ছে স্কোয়ার, তাহলে এখন এইটার উপর এটা গুণ হবে, মানে এটা কিন্তু এইভাবে হবে না যে yx স্কোয়ার, এটা কিন্তু হবে না, এটা হলো ভুল। এখানে হবে y পাওয়ার 2x, তাহলে y পাওয়ার হচ্ছে 2x হচ্ছে 81। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি, এক্সটা বাহিরে দিতে পারি 81, তাহলে y স্কোয়ারের মান হচ্ছে 3 পাওয়ার x, তাহলে 3 পাওয়ার x এটা লেখা যায় বাইরে x 81, তাহলে এটা হচ্ছে 3, এখন হবে x এর স্কোয়ার কারণ 2 বার x গুণ আছে, এটা হচ্ছে 81, তাহলে 3x স্কোয়ার 3 পাওয়ার 4, তাহলে x স্কোয়ার হচ্ছে 4, তাহলে x কত? আমাদের √4 প্লাস মাইনাস দিতে হবে, তাহলে x এর মান হচ্ছে +2 বা -2। এখন x এর মান আমরা এই যে কোনো একটা জায়গায় বসাই দিয়ে এটার মান বের করব। তাহলে x এর মান যদি আমরা হয় x এর মান যদি 2 ধরি, তাহলে এখানে আমরা মানটা বসাবো, তাহলে y2 মানে y স্কোয়ার 9, তাহলে y হচ্ছে ±√9, তাহলে হচ্ছে +-3, তাহলে x এর মান যদি 2 হয় তাহলে y এর মান হবে +3 বা -3, কিন্তু আমরা যদি দেখি যে এখানে x এর মান 2 আছে খ অপশনে, কিন্তু এখানে y এর মান আছে 1/3, তাহলে সেই হিসেবে এটা হচ্ছে ভুল।
তাহলে x এর মান 2 দিয়ে এটা কিন্তু কোনো অপশনই মিলে না। তাহলে এটা -2 হলে আমরা এখানে এটা দেব, বা চাইলে এখানেও বসাই দিতে পারি। তো এখানে বসাই দিলাম 9, তাহলে 1/y স্কোয়ার ইকুয়াল টু 9, তা 9y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1, বা y স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1/9। তাহলে y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 1/9, তাহলে প্লাস মাইনাস হচ্ছে 1/3। তাহলে y এর মান যদি x এর মান যদি -2 হয়, তাহলে y এর মান হচ্ছে প্লাস 1/3 বা -1/3। সেই হিসেবে গো হচ্ছে সঠিক, কারণ এখানে x এর মান হচ্ছে -2 আর y এর মান হচ্ছে 1/3। তাহলে গো অপশনটি দুইটা সমীকরণের ক্ষেত্রে প্রযোজ্য। 25, এখানে এই দুইটা পরস্পর সমান্তরাল হলে কে এর মানটা কত? সমান্তরাল হলে এখানে যে ঢাল, এইটার ঢাল আর এটার ঢাল হবে একই। তাহলে ঢালের যে নিয়ম সেটা হচ্ছে y = mx + c, এই আকারে প্রকাশ করতে হবে, যেখানে m হচ্ছে ঢাল। তাহলে y এর সাথে 2 এটা রাখা যাবে না, তাহলে আমরা এখান থেকে লিখব y = 2 দিয়ে ভাগ করলে এই 2টা প্রত্যেকটার নিচে ভাগ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে 2k 3/2। তাহলে এখান থেকে x এর সহগ হচ্ছে উপরে 1 নিচে 2k, তাহলে m1 এর মান হচ্ছে উপরে 1 নিচে হচ্ছে 2k। আর এখান থেকে আমরা ঢাল বের করব, তাহলে 5y, আর এগুলা সব ডান পাশে দিব, এগুলা সব ডান পাশে। তাহলে 10x মাইনাস হলো 8, 5 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে 2x মাইনাস 8/5। তাহলে এখানে ঢাল m2 হচ্ছে x এর সহগ 2, তাহলে এই ঢাল আর এই ঢাল হচ্ছে পরস্পর সমান হবে। তাহলে 1/2k, এটার মান হবে 2, তো এখানে হচ্ছে 4k = হচ্ছে 1, তো k সমান হচ্ছে 1/4, তাহলে 1/4। 25-এর গো।